সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা রায়, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান, সৈয়দ আহমেদ কলেজ, গাবতলী বগুড়া। আজ আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রদের জন্য মাইক্রোবায়োলজি সাবজেক্ট থেকে ভাইরাস টপিকের উপর ক্লাস নেব। আজকে আমাদের ক্লাসে আলোচ্য টপিক হচ্ছে ভাইরাস। আমরা আজকে কি কি জানবো ভাইরাসে? দেখো, ভাইরাস কি, ভাইরাসের বৈশিষ্ট্য, ভাইরাসের প্রকৃতি, আরএনএ ভাইরাসের গঠন, একটা ডিএনএ ভাইরাসের গঠন এবং ভাইরাসের সংখ্যা বৃদ্ধির একটা পদ্ধতি, যাকে বলা হয় হলো লাইটিং চক্র, নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা জানবো হলো ভাইরাস কি, ভাইরাস কাকে বলে। ভাইরাস একটা ল্যাটিন শব্দ, এর অর্থ হচ্ছে বিষ। এটি অকোষীয় অতি আণুবীক্ষণিক একটা সংক্রামক সত্তা, যা প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত। এই ভাইরাসগুলো সজীব কোষের অভ্যন্তরে সক্রিয় এবং সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম হয়, কিন্তু এরা যখন সজীব কোষ থেকে বাইরে বের হয়ে আসে, অর্থাৎ সজীব কোষের বাইরে এরা জড় বস্তুর ন্যায় আচরণ করে। তাহলে ভাইরাসকে আমরা জানলাম একটা অকোষীয় অতি আণুবীক্ষণিক সংক্রামক সত্তা, যার গঠন হলো প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বয় হয়। এরা কি করে? সজীব কোষের অভ্যন্তরে সক্রিয় অবস্থায় থাকে, কিন্তু সজীব কোষের বাইরে এরা নিষ্ক্রিয় অথবা জড় পদার্থ নিয়ে আচরণ করে। তাহলে ভাইরাস কি আমরা জানলাম। এখন আমরা ভাইরাসের কিছু সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। তার প্রথমে বলি, ভাইরাস হলো অতি আণুবীক্ষণিক অকোষীয় একটা জৈব রাসায়নিক পদার্থ। এরা প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত। ভাইরাসের সজীব কোষের অভ্যন্তরে সক্রিয় এবং নির্জীব সজীব কোষের বাইরে এরা জড়বস্তু ন্যায় আচরণ করে। ভাইরাসের কোনো বিপাকীয় এনজাইম থাকে না। এদের প্রোটিন আবরণীটা অ্যান্টিজেন গুণ সমৃদ্ধ। এদের যে প্রোটিন আবরণী থাকে, এটা ভেতরে নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করে। ভাইরাসের দুইটা অংশ নিয়ে গঠিত। বাইরে যে আবরণী থাকে সেটা হলো প্রোটিন আবরণী, আর ভেতরে থাকে একটা নিউক্লিক অ্যাসিড। এখানে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএও থাকতে পারে এবং আরএনএও থাকতে পারে। এই প্রোটিন আবরণীটা কি করে? ভেতরে নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করে, এবং এই বাইরের এই প্রোটিন আবরণীটা অ্যান্টিজেন গুণ সমৃদ্ধ। ভাইরাসকে তাপ প্রয়োগ করে কেলাসিত করা যায়, এবং এরা লবণ, ক্ষার, অ্যাসিড এরা প্রতিরোধী হয়। ভাইরাসের মধ্যে জেনেটিক রিকম্বিনেশন, মিউটেশন এবং ইভলিউশন, এই ধরনের জীবের যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান বা পরিলক্ষিত হয়। তাহলে ভাইরাসে আমরা কি কি বৈশিষ্ট্য জানলাম? এরা অকোষীয় অতি আণুবীক্ষণিক সংক্রামক সত্তা, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত। সজীব কোষের ভিতরে এরা সক্রিয়, কিন্তু সজীব কোষের বাইরে এরা নিষ্ক্রিয় পদার্থ নিয়ে আচরণ করে। এদের প্রোটিন আবরণীটা ভেতরে নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করে, এবং প্রোটিন আবরণীটা হলো অ্যান্টিজেন গুণ সমৃদ্ধ। এদেরকে তাপ প্রয়োগ করলে কি করা হয়? কেলাসিত করা যায়। এরা পানিতে সাসপেনশনও করা যায়। আবার এদের মধ্যে আবার জীবের বৈশিষ্ট্য হলো কি? জেনেটিক রিকম্বিনেশন ঘটে, মিউটেশন ঘটে এবং ইভলিউশন ঘটে, এবং এরা ভাইরাসগুলো অ্যাসিড, ক্ষার এবং লবণ প্রতিরোধী হয়। তাহলে আমরা ভাইরাস কি জানলাম, ভাইরাসের সংখ্যাটা জানলাম এবং ভাইরাসের বৈশিষ্ট্য। এখন হলো ভাইরাসের প্রকৃতি সম্পর্কে জানবো আমরা। একইভাবে অনেক সময় প্রশ্ন আসে যে ভাইরাসকে জীব এবং জড়ের যোগসূত্র বলা হয় কেন? একই প্রশ্ন, মানে দুইটা প্রশ্নের একটাই উত্তর হবে, হলো ভাইরাসের প্রকৃতি কি বা ভাইরাসকে জীব এবং জড়ের যোগসূত্র কেন বলা হয়, এটা সম্পর্কে এখন আমরা একটু আলোচনা করব। ভাইরাসের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় যে এদের মধ্যে কিছু জীবেরও বৈশিষ্ট্য রয়েছে, আবার কিছু জড়ের বৈশিষ্ট্য রয়েছে। আর এই কারণে কিছু কিছু বিজ্ঞানী ভাইরাসকে জীব এবং জড়ের যোগসূত্র বলে আখ্যায়িত করেন। ভাইরাসের প্রকৃতিতে দেখা যায় দুই ধরনের মতবাদ রয়েছে, একটা অণু মতবাদ আর একটা হচ্ছে জীব মতবাদ। তো প্রথমে আমরা আসি হচ্ছে অণু মতবাদে। প্রাণ রসায়নবিদগণ এই অণু মতবাদকে সমর্থন করেন। তারা মনে করেন যে ভাইরাস একটি জৈব রাসায়নিক অণু মাত্র। এদের দেহে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন ছাড়া অন্য কোনো জৈব উপাদান থাকে না। আবার এদের প্রোটিনগুলোতে যেভাবে মানে প্রোটিন অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যেভাবে সজ্জিত থাকে, তা একটা জড় পদার্থের অনুক্রম, অনুরূপ একটা জড় পদার্থের নেয়। এদেরকে তাপ প্রয়োগ করলে কেলাসিত করা যায়, পানিতে সাসপেনশন তৈরি করা যায়, আবার সেন্ট্রিফিউজ করলে অধক্ষেপও করে। আবার কি রয়েছে হলো, একই শ্রেণীর ভাইরাসগুলোর গঠন, প্রকৃতি, আকার, আকৃতি একই রকম হয়, আর যেগুলো একটা জীবের বৈশিষ্ট্যের মধ্যে দেখা যায় না। আর এই বৈশিষ্ট্যগুলোর কারণেই ভাইরাসকে একটা জড় পদার্থের সঙ্গে তুলনা করা হয়, বলা হয় যে ভাইরাস একটা জৈব রাসায়নিক পদার্থ মাত্র। তবে কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো সম্পূর্ণভাবে জড় পদার্থের সঙ্গে যায় না, আর এই কিছু বৈশিষ্ট্যের কারণে সম্পূর্ণভাবে ভাইরাসের অণু মতবাদটা গ্রহণযোগ্য হয় না। আর এই জন্য বলা হয় যে কিছু ভাইরাসের কিছু জীব মতবাদ রয়েছে। তাহলে আমরা প্রথমে ভাইরাসের অণু মতবাদ জানলাম, এখন আমরা জানবো হলো ভাইরাসের জীব মতবাদ সম্পর্কে। অণুজীব বিজ্ঞানীগণ এই জীব মতবাদকে সমর্থন করে থাকেন। তাদের মতে ভাইরাস একটা জৈব অনুমান। তাদের মতে ভাইরাসের কিছু কিছু জীব বৈশিষ্ট্য বিদ্যমান, যেমন কি রয়েছে? ভাইরাসের বংশগতি করতে সক্ষম। এদের বংশগতীয় বস্তু ডিএনএ বা আরএনএ বা নিউক্লিক অ্যাসিড বিদ্যমান বলে বংশগতীয় ধারাটা বজায় থাকে। এদের মধ্যে জীবের অন্যতম বৈশিষ্ট্য হলো জেনেটিক রিকম্বিনেশন, ইভলিউশন এবং মিউটেশন, এগুলো ঘটতে দেখা যায়, যেগুলো জড় পদার্থে থাকে না। আবার ভাইরাসের প্রোটিন সংশ্লেষণ এবং নিউক্লিক অ্যাসিডের অনুলিপন পদ্ধতি উচ্চতর জীবের ন্যায়। আর এই বৈশিষ্ট্যের কারণে ভাইরাসকে জীবের সঙ্গে তুলনা করা হয়। তারা মনে করেন হলো ভাইরাস একটি অকোষীয় অণুজীব মাত্র। আর এই জীব এবং জড়ের বৈশিষ্ট্য উভয় বৈশিষ্ট্য ধারণ করে বলে ভাইরাসকে বলা হয় জীব এবং জড়ের যোগসূত্র।
তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে ভাইরাসের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, তাহলে আমরা অণু মতবাদ এবং জীব মতবাদ উভয় মতবাদই আমরা উপস্থাপন করব। এবং একইভাবে আমাদের প্রশ্ন আসতে পারে, আমাদের প্রশ্ন করা হতে পারে যে ভাইরাসের প্রকৃতি কি, বা ভাইরাসকে জীব এবং জলের যোগসূত্র বলা হয় কেন, অথবা জীব জগতে ভাইরাসের অবস্থান কি। এই পরপর সবগুলো প্রশ্নের কিন্তু একটাই উত্তর হবে আমাদের, ভাইরাসের এবং জীবের এবং জল যে বৈশিষ্ট্যগুলো ধারণ করে সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে পরপর উপস্থাপন করতে হবে। আমরা ভাইরাস কি জানলাম, ভাইরাসের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, এবং প্রকৃতিতে ভাইরাসের অবস্থান, এর আসলে জীব না জড়, না এত জীব এবং জলের যোগসূত্র বলা হয়, কেন বলা হয়, এই তিনটে সম্পর্কে আমাদের ধারণাটা স্পষ্ট হয়ে গেল। এখন আসবো আমরা হচ্ছে একটা আরএনএ ভাইরাস সম্পর্কে জানবো। কেন একে আরএনএ ভাইরাস বলা হয়? ভাইরাস কি কি নিয়ে গঠিত? একটা হলো নিউক্লিক অ্যাসিড আর একটা হলো প্রোটিন। এখানে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএও থাকতে পারে, আরএনএও থাকতে পারে। যে ভাইরাসগুলোতে নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে তাদেরকে বলা হয় হলো আরএনএ ভাইরাস। আর এরা সাধারণত উদ্ভিদের রোগ সৃষ্টি করে বলে এদেরকে উদ্ভিদ ভাইরাসও বলা হয়ে থাকে। যদি আমাদের প্রশ্ন করে যে একটা আরএনএ ভাইরাস অথবা একটা উদ্ভিদ ভাইরাসের ভৌত রাসায়নিক গঠন সচিত্র বর্ণনা করো, তাহলে আমরা সরাসরি কিন্তু একটা টিএমভি ভাইরাস অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাসের গঠন সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা একটা উদ্ভিদ ভাইরাস বা আরএনএ ভাইরাসের ভৌত রাসায়নিক গঠন সম্পর্কে এখন আলোচনা করব। দেখো এখানে একটা চিত্র আঁকা আছে, এটা হচ্ছে টিএমভি ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাসের চিত্র। এটা তামাকের মোজাইক রোগ, তামাকের পাতায় যে মোজাইক রোগ সৃষ্টি করে সেটা হচ্ছে এই টিএমভি ভাইরাস বা টোবাকো মোজাইক ভাইরাস। টিএমভি ভাইরাস একটা সরল প্রকৃতির ভাইরাস। এরা সোজা হয়, ফাঁপা হয়, দন্ডাকার এবং ভিতরে গহ্বর থাকে। এই টিএমভি ভাইরাসের গঠনকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভৌত গঠন আর একটা হলো রাসায়নিক গঠন। এদের দৈর্ঘ্য হলো 280 থেকে 300 মিলিমাইক্রন এবং প্রস্থ ব্যাস হচ্ছে 15 থেকে 18 মিলিমাইক্রনের সমান। তাহলে আমরা প্রথমে আসবো হলো এই টিএমভি ভাইরাসের ভৌত গঠন। ভৌত গঠন সম্ভবত বাহিরের আবরণকে বলা হয় সাধারণত। তাহলে বাহিরের যে আবরণ থাকে তা না, তাহলে প্রথমে আমরা আসবো হচ্ছে টিএমভি ভাইরাসের ভৌত গঠন বা বাহিরের আবরণ। তাহলে প্রথমে আমরা আসবো হলো ক্যাপসিড। টিএমভি ভাইরাসের ভৌত গঠন বাহিরের আবরণকে বলা হয় হলো ক্যাপসিড। ভাইরাস দুটো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে প্রোটিন আবরণী আর নিউক্লিক অ্যাসিড। ভাইরাসের বাইরে যে প্রোটিন আবরণী থাকে তাকে বলা হয় হলো ক্যাপসিড। এগুলো অসংখ্য ক্যাপসোমিয়ার নামক প্রোটিন উপায়কক নিয়ে গঠিত হয়। তো ভাইরাসের বাইরে যে প্রোটিন আবরণ থাকে তার নাম হলো ক্যাপসিড। এগুলো অসংখ্য প্রোটিন উপায়কক নিয়ে গঠিত যার নাম হলো ক্যাপসোমিয়ার। টিএমভি ভাইরাসে দেখো, টিএমভি ভাইরাসে এই যে মাঝখানে যে চেনের মতো এটা হলো একটা নিউক্লিক অ্যাসিড বা আরএনএ, আর চারপাশে যে আঙ্গুরের থোকার মতো অংশ থাকে এগুলো হচ্ছে ক্যাপসোমিয়ার। অসংখ্য ক্যাপসোমিয়ারের সমন্বয়ে ক্যাপসিড গঠিত হয়। বাইরের প্রোটিন আবরণকে বলা হয় হলো ক্যাপসিড আর মাঝখানে অংশটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই ক্যাপসিড গুলো অসংখ্য আঙ্গুরের থোকার মতো ছোট 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 ছোট। দেখো আমি এখানে একটা আরএনএ এর সঙ্গে চেইন আকারে দিয়েছি, এখানে তোমাকে দেখাচ্ছি। এর প্রত্যেকটা একক হচ্ছে একটা ক্যাপসোমিয়ার। আর ক্যাপসোমিয়ার গুলো পরপর ভাবে সজ্জিত হয়ে একটা লম্বা দন্ডের মতো একটা গঠন তৈরি করে এবং ভেতরের অংশটা থাকে হলো ফাঁপা। এই ফাঁপা অংশটার নামকে বলা বেলনাকার একটা গহ্বর থাকে যার ব্যাস হচ্ছে 20 আর্মস্ট্রং। আর এই প্রোটিন উপায়কগুলো প্রায় প্রত্যেকটা টিএমভি ভাইরাসের প্রায় 2130 থেকে প্রায় 2200টি ক্যাপসোমিয়ারের সমন্বয়ে এই ক্যাপসিডটা গঠিত হয়। তাহলে কি হবে, প্রায় 2130 থেকে 2200টি ক্যাপসোমিয়ারের সমন্বয়ে এই ক্যাপসিডটা গঠিত হয়। তাহলে আমরা টিএমভি ভাইরাসে কতগুলো ক্যাপসোমিয়ার থাকবে? 2130 থেকে প্রায় 2200টি ক্যাপসোমিয়ার থাকে এবং প্রত্যেকটি ক্যাপসোমিয়ারে আবার 158টির বেশি অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকে। এবং এই ক্যাপসোমিয়ারগুলো 3টি নিউক্লিওটাইড পরপর সজ্জিত হয়ে আঙ্গুরের থোকার মধ্যে এই পুরো একটা টিএমভি ভাইরাসের গঠন তৈরি করে। এবং এই টিএমভি ভাইরাসের আণবিক ওজন হচ্ছে 37 মিলিয়ন ডালটনের সমান। এবং প্রত্যেকটা ক্যাপসোমিয়ার, প্রত্যেকটা উপায়ক, যে সিঙ্গেল উপায়ক ক্যাপসোমিয়ারের আণবিক ওজন হচ্ছে 17,000 ডালটনের সমান। তাহলে আমরা কি কি পেলাম এই টিএমভি ভাইরাসের ভৌত গঠনে? বাইরে যে প্রোটিন আবরণ থাকে তাকে বলা হয় হলো ক্যাপসিড। ক্যাপসিডগুলো অসংখ্য প্রোটিন উপায়ক ক্যাপসোমিয়ারের সমন্বয়ে গঠিত। ক্যাপসোমিয়ারগুলো পরপর আঙ্গুরের থোকার মতো সজ্জিত হয়ে একটা লম্বা দ্বন্দ্বের মতো তৈরি করে। ভেতরে একটি গহ্বর থাকে বেলনাকার, এই গহ্বরের ব্যাস হলো 20 আর্মস্ট্রং। প্রত্যেকটি ক্যাপসিড 2130 থেকে প্রায় 2200টি ক্যাপসোমিয়ারের সমন্বয়ে গঠিত এবং প্রত্যেকটি ক্যাপসোমিয়ার আবার 158টির বেশি অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত হয়। প্রত্যেকটি ক্যাপসোমিয়ারে প্রায় 3টিরও অধিক নিউক্লিওটাইড থাকে এবং একটা ক্যাপসিড এর আণবিক ওজন হবে হলো একটা টিএমভি ভাইরাসের আণবিক ওজন হবে হলো 37 মিলিয়ন ডালটন এবং প্রত্যেকটি ক্যাপসোমিয়ারের আণবিক ওজন হবে হলো 17,000 ডালটনের সমান। তাহলে আমরা ভৌত গঠনটা পড়লাম, এখন আমরা আসবো হচ্ছে রাসায়নিক গঠন অর্থাৎ নিউক্লিক অ্যাসিডে। টিএমভি ভাইরাসের ক্যাপসিডের ভিতরে যে একটা বেলনাকার গহ্বর থাকে, এই গহ্বরের মধ্যে একটা নিউক্লিক অ্যাসিড থাকে, সেটা হচ্ছে আরএনএ। একটা আরএনএ গহ্বরের মধ্যে স্প্রিং এর মতো পেঁচানো অবস্থায় থাকে। এই আরএনএতে পেঁচানো অবস্থায় থাকে। আরএনএতে ব্যাস হচ্ছে 40 আর্মস্ট্রং ভিতরে এবং এতে এই আরএনএটি প্রায় 6500টি নিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত এবং এই আরএনএর ওজন হলো 2.4 মিলিয়ন ডালটনের সমান।
তাহলে আমরা টিএমভি বা একটা আরএনএ ভাইরাস বা উদ্ভিদ ভাইরাস বলবো যাকে আমরা, তার ভৌত গঠন এবং রাসায়নিক গঠন সম্পর্কে জানাই। এবং চিত্রটা খুব সহজ, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা, তাহলে সহজে আঁকাইতে পারবা। এখন আসবো আমরা হলো একটা ডিএনএ ভাইরাসে। ডিএনএ ভাইরাস কাকে বলা হয়? আমরা আগে বলেছি যে ভাইরাস সাধারণত দুইটা নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে ডিএনএ আর একটা হলো আরএনএ। যে ভাইরাসগুলো নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকে তাকে বলা হয় হলো ডিএনএ ভাইরাস, আর যে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকবে তাকে বলবো আমরা হচ্ছে আরএনএ ভাইরাস। সাধারণত আরএনএ ভাইরাসগুলো উদ্ভিদের রোগ সৃষ্টি করে, এই জন্য এদেরকে উদ্ভিদ ভাইরাস বলা হয়। এখন আমরা একটা ডিএনএ ভাইরাস সম্পর্কে বলবো। ডিএনএ ভাইরাসের আদর্শ একটা উদাহরণ হলো টি2 ফাজ ভাইরাস। টি সিরিজের ভাইরাসগুলোর মধ্যে টি2 ফাজ একটা আদর্শ ডিএনএ ভাইরাস। এখন একটু বোর্ডের দিকে তাকাও, আমি একটা টি2 ফাজের চিত্র আঁকাবো। এটা হলো মাথা, এই অংশটার নাম হলো লেজ। এটা হলো পেঁচানো ডিএনএ, একে বলা হয় কলার। হলো বেস প্লেট, স্পর্শক তন্তু। প্রথমে আমরা আসবো একটা হলো আর টি2 ফাজের ভৌত গঠনে। টি2 ফাজের গঠনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভৌত গঠন এবং রাসায়নিক গঠন। প্রথমে আমরা পড়বো হলো টি সিরিজের টি2 ফাজের ভৌত গঠন সম্পর্কে আমরা জানবো। এদের ভৌত গঠন, এটা দেখতে হলো ব্যাঙাচির মতো। একটা টি2 ফাজ ভাইরাস দেখতে ব্যাঙাচির মতো। এদের দৈর্ঘ্য হলো 200 মিলিমাইক্রন এবং প্রস্থ হচ্ছে 65 মিলিমাইক্রনের সমান। এবং এদের দেহকে দুই ভাগে ভাগ করা হয়। এটা দেখো, প্রথমে এই অংশটার নাম হচ্ছে মাথা, এবং নিচের যে গলার থেকে শুরু করে এই অংশকে বলা হয় হলো লেজ। টি2 ফাজ ভাইরাসের মাথা দেখতে হলো ষড়ভুজ আকৃতি। মাথার দৈর্ঘ্য হলো 95 আর্মস্ট্রং এবং ব্যাস হচ্ছে 65 আর্মস। এর মাথা দৈর্ঘ্য হলো 95 মিলিমাইক্রন এবং ব্যাস হলো প্রস্থ হলো 65 মিলিমাইক্রন। এই মাথার ভিতরে একটা দ্বিসূত্রক ডিএনএ পেঁচানো অবস্থায় থাকে। এই মাথার যে চারপাশে আবরণকে বলা হয় হলো প্রোটিন আবরণ, আর মাঝখানে অংশটা নিউক্লিক অ্যাসিড। এই মাথার নিচের যে অংশটা থাকে তাকে বলা হয় হলো লেজ। মাথার নিচের দিকে যে অংশটা থাকে তাকে বলা হয় হলো লেজ, এবং লেজের এবং মাথার সংস্পর্শে থাকে একটা ব্র্যান থাকে, একে বলা হয় হলো কলার। এবং নিচের এই অংশটুকু লেজ, এবং লেজে দেখো নিচে একটা স্পর্শক তন্তু থাকে, কাঁটাযুক্ত অংশ। এই প্লেটটাকে বলা হয় হলো বেস প্লেট, এবং এই তিন থেকে ছয়টা দুই পাশে তন্তুকে বলা হয় হলো স্পর্শক তন্তু। এই লেজের দৈর্ঘ্য হলো 100 মিলিমাইক্রন এবং প্রস্থ হচ্ছে 25 মিলিমাইক্রন, এবং প্রত্যেকটা স্পর্শক তন্তু দৈর্ঘ্য হচ্ছে 130 মিলিমাইক্রন এবং প্রস্থ হচ্ছে 2 মিলিমাইক্রনের সমান। তাহলে লেজে কি থাকবে? মাথার নিচের অংশ, লম্বা অংশকে বলা হয় লেজ, এবং এই মাঝখানে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড এই অংশে থাকে। পুরো আবরণটা হচ্ছে প্রোটিন আবরণ দ্বারা গঠিত। পুরো মাথার চারপাশে ষড়ভুজাকৃতি মাথা, কলার, লেজ, স্পর্শক তন্তু এবং বেস প্লেট পুরোটা প্রোটিন দ্বারা গঠিত। এবং মাথার ভিতরে যে ফাঁকা অংশ থাকে এর মধ্যে দ্বিসূত্রের একটা ডিএনএ প্যাটার্ন অবস্থায় থাকে। তাহলে আমরা সহজে বলতে পারবো টি2 ফাজের ভৌত গঠন। টি2 ফাজ দেখতে ষড়ভুজ আকৃতি, ব্যাঙাচি আকৃতি একটা ভাইরাস। এটি ব্যাকটেরিয়াকে আক্রমণ করে বলে একে ব্যাকটেরিওফাজও বলা হয়ে থাকে। টি2 ফাজের কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ, কারণ এরা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ধ্বংস করে দেয় বলে একে বলা হয় হলো ব্যাকটেরিওফাজ। এদের ভৌত গঠনে রয়েছে দুইটা অংশ, মাথা এবং লেজ। উপরে ষড়ভুজাকৃতি অংশকে বলা হয় মাথা। মাথার মধ্যে একটা দ্বিসূত্রক ডিএনএ পেঁচানো অবস্থা থাকে, ভেতরের অংশটা ফাঁপা। মাথার দৈর্ঘ্য হলো 95 মিলিমাইক্রন, প্রস্থ হলো 65 মিলিমাইক্রনের সমান। মাথা থেকে শুরু করে নিচে অংশ থেকে লেজের লম্বা অংশকে বলা হয় লেজ। মাথা লেজের সংস্পর্শে থাকে কলার, নিচে থাকে স্পর্শক তন্তু বেস প্লেট, এবং পুরোটা প্রোটিন আবরণ দ্বারা গঠিত হয়। তাহলে আমরা ভৌত গঠন জানলাম। এখন আসবো হলো আমরা রাসায়নিক গঠনে। রাসায়নিক দিক থেকে এই ব্যাকটেরিওফাজটা প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিড হিসেবে এখানে ডিএনএ থাকে, আমরা আগে বলেছি। মাথার ভিতরে ফাঁকা অংশটা দ্বিসূত্রক ডিএনএ পেঁচানো অবস্থায় থাকে, এবং পুরো শরীরটা হলো প্রোটিনের আবরণ। এবং এই ডিএনএতে প্রায় কতগুলো নিউক্লিক, এখানে ডিএনএ এবং প্রোটিনের অনুপাত হচ্ছে 1:1, এবং এই ডিএনএর আণবিক ওজন হচ্ছে, এটা হলো 40 গুণন 10⁶। এটা হচ্ছে এর আণবিক ওজন। এই ডিএনএর আণবিক ওজন হচ্ছে 40 গুণন 10, এর আণবিক ওজন হচ্ছে 40 গুণন 10⁶ স্ট্রং, এবং এতে প্রায় 60,000-এর বেশি নিউক্লিওটাইড জোড়া থাকে। এই ডিএনএতে প্রায় 60,000-এর বেশি জোড়া নিউক্লিওটাইড নিয়ে গঠিত, এবং এদের আণবিক ওজন হলো 40 গুণন 10⁶। তাহলে আমরা একটা ডিএনএ ভাইরাস সম্পর্কে জানলাম এবং আরএনএ ভাইরাস সম্পর্কে জানলাম। যদি প্রশ্ন আসে তাকে ডিএনএ ভাইরাসের গঠন বর্ণনা করো, সরাসরি আমরা একটা টি2 ফাজের গঠন দিব।
যদি বলে একটা প্রাণী ভাইরাসের গঠন বর্ণনা করো, সরাসরি আমরা টিটুফাজের গঠনটা বর্ণনা করবো। এদের দুইটা গঠন, ভৌত এবং রাসায়নিক গঠন ভাগ ভাগ করে সুন্দর করে তোমরা উপস্থাপন করবে। তাহলে আমরা কি কি জানলাম, ভাইরাস কি জানলাম, ভাইরাসের বৈশিষ্ট্যগুলো জানলাম, এবং প্রকৃতিতে ভাইরাসের অবস্থান কি সেটা আমরা জানলাম। একটা ডিএনএ ভাইরাসের গঠন পড়ে ফেললাম এবং একটা আরএনএ ভাইরাসের গঠনও জানলাম। এখন আমরা আসবো হচ্ছে ভাইরাসের সংখ্যা বৃদ্ধিতে। ভাইরাস অতি সূক্ষ্ম এবং গঠন প্রকৃতির দিক থেকে অত্যন্ত জটিল হলেও এদের সংখ্যা বৃদ্ধির পদ্ধতি মৌলিক ধরনের। শুধুমাত্র এরা সজীব কোষের ভিতরে সংখ্যা বৃদ্ধি করে, কিন্তু সজীব কোষের বাইরে এরা নির্জীব পদার্থের ন্যায় আচরণ করে। এবং ভাইরাসগুলো দুইটি পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে, একটা হচ্ছে লাইটিক চক্র আর একটা হলো লাইসোজেনিক চক্র। আজকে আমি তোমাদের লাইটিক চক্র সম্পর্কে একটু আলোচনা করব। লাইটিক চক্র কয়েকটা ধাপে সম্পূর্ণ হয়। লাইটিক চক্র কেন বলবো আমরা, যে সমস্ত ফাজগুলো মানে কোষে অনুপ্রবেশ, জীবিত কোষে পোষক কোষে অনুপ্রবেশ করার পর কিছু ফাজ ভাইরাস আছে যারা কি করে পোষক কোষে অনুপ্রবেশ করবে, পোষক কোষে অনুপ্রবেশ করার পর নিজস্ব যে ডিএনএটার অনুলিপন ঘটাবে এবং অনুলিপন ঘটায় শেষ পর্যন্ত পোষক কোষকে ধ্বংস করে পোষক কোষের প্রাচীর বিগলনের মাধ্যমে বের হয়ে আসবে। এদেরকে বলা হয় হলো ফাজ ভাইরাস বা লাইটিক ভাইরাস বলা হয়। আর এই লাইটিক ভাইরাস যে পদ্ধতিতে জীবন চক্র সম্পূর্ণ করে সেই চক্রকে বলা হয় হলো লাইটিক চক্র। তাহলে লাইটিক চক্র কি, আমরা প্রথমে আগে লাইটিক ভাইরাস সম্পর্কে জানবো। যে কিছু ভাইরাস আছে যারা পোষক কোষে প্রবেশ করবে, করে পোষক কোষের ভিতরে নিজের ডিএনএগুলোর অনুলিপন ঘটায় সংখ্যা বৃদ্ধি করবে এবং এক পর্যায়ে পোষক কোষকে ধ্বংস করে পোষক কোষের প্রাচীর বিগলনের মাধ্যমে পোষক কোষ থেকে বাইরে বের হয়ে আসবে। এই ভাইরাসকে বলা হয় হলো লাইটিক ভাইরাস। আর এরা যে পদ্ধতিতে জীবন চক্র সম্পূর্ণ করে এবং এই জীবন চক্র সম্পূর্ণ সেই পুরো চক্রকে বলা হয় হলো লাইটিক চক্র। লাইটিক চক্র কয়েকটা ধাপে সম্পূর্ণ হয়, এই ধাপগুলো এখন আমরা আলোচনা করবো। দেখো তুমি একটু করে চিত্রের দিকে দেখো, আমি একটু লাইটিক চক্রে লাইটিক চক্র কয়েকটা 5-6টা ধাপে সম্পূর্ণ হয়। একটা হচ্ছে পৃষ্ঠ লগ্ন হওয়া, দ্বিতীয় হচ্ছে অনুপ্রবেশ, তৃতীয় হলো জিনোম সংশ্লেষণ, তৃতীয় হলো প্রোটিন সংশ্লেষণ, চতুর্থ হলো জিনোম সংশ্লেষণ, পঞ্চম হলো পূর্ণতা প্রাপ্তি এবং ষষ্ঠ হচ্ছে বিগলন। লাইটিক চক্র পরপর 6টা ধাপের মাধ্যমে সম্পূর্ণ হয়। প্রথম হচ্ছে পৃষ্ঠ লগ্ন হওয়া, দ্বিতীয় হচ্ছে অনুপ্রবেশ, তৃতীয় হলো প্রোটিন সংশ্লেষণ, চতুর্থ হলো জিনোম বা নিজস্ব যে ডিএনএটা সেটা সংশ্লেষণ করবে, পঞ্চম ধাপে একটা পূর্ণতা প্রাপ্তি পাবে এবং ষষ্ঠ ধাপে পোষক কোষের বিগলনের মাধ্যমে বাইরে বের আসবে। তোমরা একটু চিত্রের দিকে তাকাও, দেখো প্রথম পর্যায়ে কি করবে, এটা একটা টিটুফাজ ভাইরাস। টিটুফাজ ভাইরাস কি করবে, একটা ব্যাকটেরিয়া কোষকে আক্রমণ করবে। এটা একটা ব্যাকটেরিয়ার পোষক দেশ, এটা হলো টিটুফাজ ভাইরাস। টিটুফাজ ভাইরাস প্রথম পর্যায়ে এসে একটা ব্যাকটেরিয়াকে সংস্পর্শে আসবে এবং এই যে আমরা প্রথমে বলেছিলাম যে স্পর্শক তন্তুর সাহায্যে এবং বেস প্লেট, এই দুটার সাহায্যে ব্যাকটেরিয়ার কোষে নির্দিষ্ট পানিগ্রাহী স্থানে এরা স্পর্শ করবে এবং সংস্পর্শে আসবে। এই পর্যায়কে বলা হয় হলো পৃষ্ঠ লগ্ন হওয়া, মানে ব্যাকটেরিয়ার কোষের পোষক শরীরের সঙ্গে সংস্পর্শে আসা বা পৃষ্ঠ লগ্ন হওয়া বলা হয়। এবং দ্বিতীয় পর্যায়ে কি করবে, এই ডিএনএ টিটুফাজ ভাইরাসটা এখানে এসে নির্দিষ্ট জায়গায় এসে কি করবে, ব্যাকটেরিয়ার শরীরের নির্দিষ্ট স্থানে এসে স্পর্শক তন্তুর সাহায্যে ব্যাকটেরিয়ার কোষকে আঁকড়ে ধরবে এবং বেস প্লেট কি করবে, এই পোষক কোষের প্রাচীর বিগলনে সাহায্য করবে। এই সময় পলিমারেজ এনজাইমকে কাজে লাগিয়ে এই প্রোটিন আবরণীটা সংকুচিত হয়ে যাবে এবং ভিতর থেকে নিজস্ব ডিএনএটা কোষক কোষের অভ্যন্তরে প্রবেশ করবে এবং প্রোটিন শূন্য আবরণটা, নিউক্লিক অ্যাসিড বিহীন যে প্রোটিনের খালি প্রোটিন আবরণটা ব্যাকটেরিয়ার কোষক কোষের বাইরে খালি অবস্থায় থেকে যাবে। তাহলে প্রথমে আমরা কি পৃষ্ঠ লগ্ন করলাম, দ্বিতীয় আসলাম হলো অনুপ্রবেশ পর্যায়ে। অনুপ্রবেশ পর্যায়ে কি করবে, টিটুফাজ ব্যাকটেরিয়া সংস্পর্শে এসে ব্যাকটেরিয়ার প্রাচীর বিগলন, পলিমারেজ এনজাইমের কার্যকারিতায় ব্যাকটেরিয়ার প্রাচীরকে বিগলিত করে নিজস্ব ডিএনএটা ব্যাকটেরিয়ার শরীরে প্রবেশ করে দেবে এবং নিজের যে প্রোটিন, খালি প্রোটিন আবরণটা শুষ্ক অবস্থায় ব্যাকটেরিয়ার বা কোষের বাইরে মুক্ত অবস্থায় থেকে যাবে। এটা হচ্ছে অনুপ্রবেশ পর্যায়। এরপর আসবে হলো তৃতীয় পর্যায় হলো প্রোটিন সংশ্লেষণ। এই ব্যাকটেরিয়ার ডিএনএটা পোষক ভাইরাল যে ডিএনএটা এটা ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করলো। ভাইরাল ডিএনএটা কি করবে, ব্যাকটেরিয়ার পোষক কোষে প্রবেশ করার পর পোষক কোষের মধ্যে নিজের আধিপত্য স্থাপনের চেষ্টা করবে এবং এনজাইমের কার্যকারিতায় এখানে প্রোটিন সংশ্লেষণ শুরু করবে। তাহলে তৃতীয় পর্যায়ে কি করবে, সে ব্যাকটেরিয়ার শরীরে ডিএনএটা প্রবেশ করানোর পর সেই ডিএনএটা ব্যাকটেরিয়ার পোষক দেহের মধ্যে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করবে এবং একসময় এনজাইমের কার্যকারিতায় প্রোটিন সংশ্লেষণ শুরু করবে। এই প্রোটিনগুলো পরবর্তীতে একটা টিটুফাজের যে বাইরের আবরণ তৈরি হয়, মাথা, লেজ, বেস প্লেট, স্পর্শতন্তু, এগুলো গঠনে সাহায্য করবে। মানে যে প্রোটিনের যে বহির আবরণ ক্যাপসিডগুলো তৈরি করবে এই প্রোটিন।
তাহলে কি করলো, ভাইরাল ডিএনএ নিজস্ব আধিপত্য প্রতিষ্ঠা করলো, এনজাইমের কার্যকারিতা প্রোটিন সংশ্লেষণ করলো। প্রোটিন সংশ্লেষণ করলে এই খন্ড খন্ড ভাবে দেখো মাথার এক অংশ, লেজের এক অংশ বা বেস প্লেটের এক অংশগুলো আস্তে আস্তে তৈরি করবে এর মধ্যে। এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ পর্যায়। প্রোটিন সংশ্লেষণের পর্যায় হলো, তারপর হলো চতুর্থ পর্যায়ে সে কি করবে, জিনোম সংশ্লেষণ। এই পর্যায়ে এসে এই যে নিজস্ব যে ভাইরাল ডিএনএটা থাকে, এই অনুলিপন পদ্ধতিতে অসংখ্য ডিএনএ তৈরি করবে। একটা ভাইরাল ডিএনএ থেকে অসংখ্য ভাইরাল ডিএনএ তৈরি হবে এবং এখানে প্রোটিন আবরণ, প্রোটিনগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে ভাইরাসের বাইরের আবরণ তৈরি করতেছে এবং সাথে সাথে অসংখ্য ডিএনএও তৈরি হচ্ছে। এবং একসময় দেখো ব্যাকটেরিয়ার ডিএনএটা একসময় ক্ষয়প্রাপ্ত হতে হতে উধাও হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। তাহলে নিজে ভাইরাস কি হলো, নিজস্ব ডিএনএটা ব্যাকটেরিয়ার শরীরে প্রবেশ করানোর পর ব্যাকটেরিয়ার ডিএনএটাকে আস্তে আস্তে নষ্ট করে দেয় এবং নিজের আধিপত্য স্থাপনের মাধ্যমে নিজের একটা ডিএনএ থেকে অসংখ্য ডিএনএ তৈরি করে এবং প্রোটিন আবরণী তৈরি করলো। এটা হলো জিনোম সংশ্লেষণ। এবং পঞ্চম পর্যায়ে এসে কি করবে, এই দেখো প্রোটিন আবরণীগুলো মাথার অংশ, লেজের অংশগুলো পরপর যুক্ত হয়ে এক একটা পূর্ণাঙ্গ ডিএনএ টিটুফাস ভাইরাস তৈরি করবে। এবং টিটুফাস ভাইরাস তৈরি হওয়ার পর যে অসংখ্য মুক্ত ডিএনএ গুলো ছিল, সেই ডিএনএ গুলো প্রত্যেকটা টিটুফাসের মাথার মধ্যে প্রবেশ করে একটা একটা সিঙ্গেল পূর্ণ টিটুফাস ভাইরাসে রূপান্তরিত হবে। এটাকে বলা হয় হলো পূর্ণতা প্রাপ্তি পর্যায়। এই পূর্ণতা প্রাপ্তির পরে একসময় যখন এই ডিএনএ গুলো ম্যাচিউর হয়ে যাবে, মাথা, লেজ, বেস প্লেট, স্পর্শতন্তু এবং ডিএনএ সমৃদ্ধ হয়ে একটা পূর্ণাঙ্গ একটা যখন টিটুফাজে পরিণত হবে, এই অপত্য টিটুফাজ তখন এই পুরো ব্যাকটেরিয়ার শরীরটা বিগলিত হয়ে বাইরের পরিবেশে মুক্ত হয়ে যাবে, বলা হলো বিগলন পর্যায়। যখন বাইরের পরিবেশে অপত্য ডিএনএ টিটুফাজগুলো মুক্ত হলো এবং এই মুক্ত হওয়ার পর এই টিটুফাজটা পুনরায় আর একটা এরকম ব্যাকটেরিয়ার পোষক কোষকে আক্রমণ করবে। দেখো একটা টিটুফাজ এখানে আক্রমণ করলো, করার পরে পরপর পৃষ্ঠলগ্ন পর্যায়, অনুপ্রবেশ পর্যায়, প্রোটিন সংশ্লেষণ পর্যায়, জিনোম সংশ্লেষণ পর্যায় এবং পরিপূর্ণতা প্রাপ্তির পর কোষ থেকে বিগলিত হয়ে প্রায় 200-এর অধিক পর্যন্ত টিটুফাস ভাইরাস এই ব্যাকটেরিয়া কোষ থেকে মুক্ত হয়ে যাবে। এই পুরো একটা চক্র সম্পূর্ণ হতে প্রায় সময় লাগে 20 থেকে 30 মিনিট মাত্র। এবং প্রত্যেকটা পর্যায়ে প্রায় 200-এর অধিক পর্যন্ত টিটুফাস ভাইরাস বাইরের পরিবেশে মুক্ত হয়। আর এই চক্রাকারে ঘটে বলে একে বলা হয় হচ্ছে লাইটিক চক্র। তাহলে আজকে আমরা কি কি পড়লাম, ভাইরাস কি জানলাম, ভাইরাসের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে জানলাম, প্রকৃতিতে ভাইরাসের অবস্থান সম্পর্কে আমরা জানলাম, ডিএনএ ভাইরাস কি, আরএনএ ভাইরাস কি। যদি আমাদের প্রশ্ন করে যে একটা ডিএনএ ভাইরাসের গঠন, আমরা অনায়াসে বলতে পারবো টিটুফাস ভাইরাসের গঠন। এবং যদি বলে একটা উদ্ভিদ ভাইরাস বা আরএনএ ভাইরাসের গঠন বলো, তাহলে আমরা সরাসরি টিএমভি ভাইরাসের গঠন সম্পর্কে আলোচনা করব। তারপরে আরো আমরা ভাইরাসের সংখ্যা বৃদ্ধি, ভাইরাস কি কিভাবে সংখ্যা বৃদ্ধি করতে পারে, দুইটা পর্যায়, একটা হচ্ছে লাইটিক পর্যায়, একটা হচ্ছে লাইসোজেনিক পর্যায়। আজ আমরা লাইটিক পর্যায় সম্পর্কে আলোচনা করলাম। এই পরবর্তী ক্লাসে আমি লাইসোজেনিক পর্যায়ে পড়াবো ভাইরাসের স্থানান্তর, ভাইরাসের দমন পদ্ধতি নিয়ে আলোচনা করবো। আজ এ পর্যন্তই। তোমরা একটু বাসায় বইগুলো স্টাডি করবা, চিত্রগুলো বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবা, তাহলে আরো সহজ হবে। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সবাইকে।